আজ তোমাদের 330 পৃষ্ঠার থেকে প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন বলা হয়েছে এমসিকিউ কি না, প্রদত্ত সঠিক ক্রমটি স্থির করো। প্রদত্ত সঠিক যে ক্রম আছে সেটা স্থির করতে হবে। তোমরা এখানে দেখো এ বি সি ডি তাদের যে প্রপার ক্রমগুলো আছে, ক্রমগুলো ঠিক আছে কিনা জানতে হবে। তার জন্য এই ছবিটি একবার দেখে নাও। এই ছবিটি দেখার পর তোমাদের একটা আইডিয়া তৈরি হবে যে এটি প্রতিবর্ত পথ, অর্থাৎ প্রতিবর্ত পথটি জিজ্ঞেস করা হয়েছে যে কার পর কে থাকবে। সেখানে দেখো প্রথমে গ্রাহক, অর্থাৎ কি না প্রাণীরা পরিবেশ থেকে যে উদ্দীপনা, সেই উদ্দীপনা গ্রাহক গ্রহণ করবে। সেই উদ্দীপনাটা কে নিয়ে যাবে না বয়ে নিয়ে যাবে সংজ্ঞাবহ নিউরন, অর্থাৎ সংজ্ঞাবহ স্নায়ু, যে সংজ্ঞাবহ নিউরন তৈরি, সে বয়ে নিয়ে যাবে কোথায় না স্নায়ু কেন্দ্রে। এবারে স্নায়ু কেন্দ্র থেকে সাড়াটা রেসপন্সটা আজ্ঞাবহ স্নায়ু নিয়ে যাবে। কোথায় বয়ে নিয়ে যাবে না কারক অঙ্গে। তাহলে দেখো এই ছবিটি তুমি যদি প্রতিবর্ত পথটি ভালো করে জেনে রাখো তাহলে দেখবে অতি সহজেই তুমি এই সঠিক ক্রমটি স্থির করতে পারবে। তাহলে সঠিক ক্রমটি কি না, সঠিক ক্রমটি হচ্ছে সিয়ের দাগের গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, কারক। আশা করি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্ন, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। মাইটোসিস কোষ বিভাজন তোমরা জানো সমবিভাজন বা সাদৃশ্য বিভাজন বলা হয়, কারণ কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। তো তোমরা এটা জেনে থাকবে একটা ক্রোমোজোম মানে একটা ডিএনএ। তাহলে কি হচ্ছে, প্রতিটি ক্রোমোজোম সদ্যসৃষ্ট ক্রোমোজোমে কী থাকবে, একটা ক্রোমোজোম একটাই ডিএনএ, অর্থাৎ সঠিক উত্তর বি। পরের প্রশ্ন কি বলা হয়েছে না, মিলার এবং উরে তাদের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতগুলি উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। তোমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে জানো যে মিলার উরের একটি পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষার মধ্যে বলা হচ্ছে কি না, কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। অর্থাৎ অনলি এখানে জানতে চেয়েছে কি অ্যামাইনো অ্যাসিডের কথা। তাহলে দেখো এইখানে যতগুলো যা কিছু তৈরি হয়েছে সবই কিন্তু এই মিলার উরের পরীক্ষায় তৈরি হয়েছে, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র এখানে জানতে চাওয়া হয়েছে অ্যামাইনো অ্যাসিড কোনটি, কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলি তৈরি হয়েছে, এরকম ব্যাপারটা। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের তথ্য জানতে হয়েছে কোনটি অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি না, সঠিক উত্তর হচ্ছে সি, গ্লাইসিন এবং অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। এর পরের প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। অর্থাৎ আমাদের দেশে পার্থেনিয়াম কিন্তু আমাদের দেশের নয়। এই গাছটি যেখানে জন্মায় সেখান থেকে দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচাতে পারে না। ওরা যেখানে এসে আমাদের দেশে এসে যেখানে জন্মাচ্ছে সেখানে দেশের যে প্রজাতি আছে তারা উদ্ভিদ বাঁচতে পারছে না। তারপরে একটা সংগ্রাম হচ্ছে যেন, তাই তো। তাহলে এই সংগ্রামটা ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্যে প্রতিষ্ঠিত করতে গেলে তাহলে কী বলবে তুমি যে কী ধরনের সংগ্রাম, ঠিক তাই না? কারণ দেশি প্রজাতির উদ্ভিদের সঙ্গে বিদেশি একটা উদ্ভিদের সংগ্রাম হচ্ছে, বাঁচতে পারছে না মানে সংগ্রাম হচ্ছে। তাহলে কি দেশি প্রজাতির উদ্ভিদ একটা প্রজাতি আলাদা আর এই প্রজাতি পার্থেনিয়াম একটি আলাদা। তাহলে এই দুটি প্রজাতির ভিন্ন প্রজাতি আলাদা। তাহলে এখানে কি হচ্ছে, কি বলা হচ্ছে, তোমরা সংগ্রামে জেনেছো অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে কি একই প্রজাতির মধ্যে সংগ্রাম। তো এটা কিন্তু একই প্রজাতি নয়, তাহলে এটা নয়। পরিবেশের সঙ্গে সংগ্রাম এটাও নয়, কারণ এটা গাছের জন্য হচ্ছে। তাহলে কি নতুন প্রজাতির উৎপত্তি এটাও নয়। তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম এটা হচ্ছে সঠিক উত্তর। কেন না, আন্তঃপ্রজাতি সংগ্রাম কথার অর্থ হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি ভিন্ন প্রজাতি না, একটা দেশীয় প্রজাতি আর একটা এই বহিরাগত প্রজাতি। সেই জন্য সঠিক উত্তর হবে কি বি, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংগ্রাম। এর পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি। এখানেও নাইট্রোজেন চক্রে কী আছে না, সঠিক ক্রমটি তোমাকে বেছে নিতে হবে। প্রথম কথা হচ্ছে প্রথমে কী হবে, নাইট্রোজেন স্থিতিকরণ হবে, ফিক্সেশান হবে, নাইট্রোজেন ফিক্সেশান। তারপরে তো অন্য কিছু হবে। তাহলে যেখানে নাইট্রোজেন ফিক্সেশান আছে সেইটা আমরা আগে দেখে নেব। তাহলে এই এ আছে,
আর সি আছে। এই দুটো, বাদ বাকিগুলো আমরা বাদ দেবো, কারণ নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে না, ক্রম বলেছে, ক্রমটা পরপর যেতে হবে তো। তাহলে এখানে এবারে দেখো তারপরে দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করব কীভাবে না, ডিনাইট্রিফিকেশান, তারপরে বলেছে অ্যামোনিফিকেশান। দেখো ডিনাইট্রিফিকেশান এখন অনেক বাকি, কারণ ডিনাইট্রিফিকেশান হচ্ছে কি না, নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে আবার নাইট্রোজেন মুক্ত হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে স্থিতিকরণ হলো, আবার নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে নাইট্রোজেন চলে যাবে, এটা কিন্তু হতে পারে না। তাহলে এই ক্রমটি ভুল। তাহলে সঠিক ক্রমটি কী হবে, নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে অ্যামোনিফিকেশান, তারপরে নাইট্রিফিকেশান, শেষে একদমই হবে ডিনাইট্রিফিকেশান। তাহলে সঠিক উত্তরটি হবে সি। এইটি হচ্ছে, এই ক্রমটি হচ্ছে সঠিক ক্রম। না তোমরা ভাববে যে ক্রম ছোট মানে এটাই হবে না, বড় ক্রমটাই হবে না, তোমাকে দেখতে হবে কোন স্টেজের পর কোন স্টেজ হচ্ছে, কোন ফেজের পর কোন ফেজ হচ্ছে, এটি মাথায় রাখতে হবে। এরপরের প্রশ্ন, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? দুটো রাজ্যের জায়গার নাম বলা আছে মিজোরাম আর নিকোবর, এই দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? আমরা জানি আমাদের ভারতবর্ষে কয়টি, 4টি হটস্পট আছে। তার মধ্যে কি দেখো, সেইখানের মধ্যে এই মিজোরাম আর নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত সেটা তোমাকে বলতে হবে। সঠিক উত্তর কি না, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা না। এবার দেখো সুন্দাল্যান্ড, ইন্দো বর্মা, আবার ইন্দো বর্মা, সুন্দাল্যান্ড, সুন্দাল্যান্ড, পূর্ব হিমালয়, এই তিনটির মধ্যে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে মিজোরাম কোথায় আছে আর নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় আছে। তোমরা জানো নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কি সুন্দাল্যান্ডের অন্তর্গত। তাহলে সুন্দাল্যান্ড, ইন্দো বর্মা তুমি ভাববে না। এখানে দেখো একটু ইন্টারেস্টিং করা আছে, মিজোরাম আগে আছে রাজ্য, নিকোবর দ্বীপপুঞ্জ আগে আছে। কারণ দেখো এখানেও ইন্দো বর্মা সুন্দাল্যান্ড, আবার এখানে সুন্দাল্যান্ড ইন্দো বর্মা, এই ডিফারেন্সটা ভালো করে বুঝে নাও। তাহলে এখানে হচ্ছে কি না, মিজোরাম কোন জায়গার আছে, কোন জায়গার মধ্যে, আর নিকোবর দ্বীপপুঞ্জ কোন জায়গায়। তাহলে মিজোরাম আগে থাকলে সেই হটস্পটটা আগে হবে, নিকোবর দ্বীপপুঞ্জ যেহেতু পরে আছে শব্দটি, তাহলে নিকোবর দ্বীপপুঞ্জের হটস্পটের জায়গাটির নাম পরে হবে। তাহলে এইটুকু ভেবে নিতে পারলে তুমি বুঝতে পারবে যে মিজোরাম ইন্দো বার্মার মধ্যে আছে, আর কি আছে, নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দাল্যান্ডের অন্তর্ভুক্ত আছে। তাহলে এইটি হবে সঠিক উত্তর, সি এর দাগের। আর তুমি যদি ভাবো এখানেও সুন্দাল্যান্ড ইন্দো বার্মা একই, তো না, কারণ সুন্দাল্যান্ড হচ্ছে পরে, দেখো নিকোবর দ্বীপপুঞ্জ কী আছে, পরে আছে, তাহলে আগে নয়। তাহলে এইটুকু মাথায় রাখতে হবে। অর্থাৎ মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? সঠিক উত্তর সি, ইন্দো বার্মা সুন্দারল্যান্ড। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন, কোন জোটটি সমসমস্ত অঙ্গ নয়? অর্থাৎ তারা সমসমস্ত নয়, গঠনগত এক নয়। কী কী আছে তাহলে? সমসমস্ত অঙ্গ অবশ্যই তাহলে বেশিরভাগগুলোই আছে, দেখে নিই। মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ সমসমস্ত অঙ্গ, পাখির ডানা, তিমির ফ্লিপার সমসমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার সমসমস্ত অঙ্গ, কারণ গঠন একই আছে। তাহলে এখানে দেখি সি চলে আসে, সি এর দাগে দেখো পাখির ডানা, পতঙ্গের ডানা, তারা সমসমস্ত অঙ্গ নয়, তার গঠনগত একই নয়, কাজটি শুধু আলাদা, এই জন্য তারা সমাবৃত্ত অঙ্গ বলি আমরা। তাহলে এইটি হবে সি এর দাগের উত্তরটি সঠিক। এর পরের প্রশ্ন বলা হয়েছে, যৌনজনন সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? যৌনজনন সম্পর্কে যে তথ্য আছে, যে বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে আমরা দেখে নেব কোনটি সঠিক। দেখো যৌনজনে হ্যাপ্লয়েড গ্যামেটের উৎপাদন অপরিহার্য, পাখির ডানা, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, দেখো এগুলোর সঙ্গে কোনো মিল নেই, তাহলে এর দাগের সঠিক উত্তর এ। এর পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত হলো, F2 জনুর ফিনোটাইপ তোমরা জানো, তোমরা ডি এর দাগে 9:3:3:1। এর পরের প্রশ্ন, কোন জোটটি সঠিক? অর্থাৎ একটি অযৌন জনন পদ্ধতি, তার একটি জীবের উদাহরণ। দেখো কোরকোদ্গম ইস্ট, না খন্ডিওয়ান খেচন, এর উৎপাদন অ্যামিবা, না পুনরুৎপাদন ডায়াপ্টেরিস। তোমরা জানো যে পুনরুৎপাদন হচ্ছে প্ল্যানেরিয়া, খণ্ডীভবন তোমরা কি জানো, স্পাইরোগাইরা, আর রেণু উৎপাদন জানো তোমরা ছত্রাক, মস, ফার্ন। তাহলে সঠিক উত্তর এখানে কি কোরকোদ্গম ইস্ট। এর পরের প্রশ্ন দেখো, একটি সংকর দীর্ঘ, তার সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব, মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে যে উৎপন্ন হবে সেই মটর গাছগুলোর প্রকৃতি কী হবে? তারা 100% দীর্ঘ, না 50%, 50% দীর্ঘ খর্ব,
না 100% খর্ব, না 75% দীর্ঘ, না 25% খর্ব, এটি আমাদের জানতে হবে। ছক তৈরি করে নিই। তাহলে সংকর দীর্ঘ মানে ক্যাপিটাল ডি স্মল টি, আর বিশুদ্ধ খর্ব মানে স্মল টি স্মল টি। ওকে, তাহলে আমরা লিখে নিই ক্যাপিটাল টি আর স্মল টি, এদিকে দিয়ে দিই আমরা গ্যামেট ফর্মেশন স্মল টি স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে দেখা গেল কি না কত পার্সেন্ট খরচ, তাহলে এটা হচ্ছে 100%, তাহলে দুটো একই হয়েছে 50%, এই দুটো একই হয়েছে 50%, তাহলে 50% দীর্ঘ আর 50% খর্ব। তাহলে এখানে উত্তর সঠিক উত্তর কী হবে, বিয়ের দাগে 50% দীর্ঘ এবং 50% খর্ব। এর পরের প্রশ্নে আমরা চলে আসি, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় অর্থাৎ ইনসুলিন সেই কাজটা করে না। দেখো এ বি সি ডি চারটে অপশন। রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে, যকৃৎ পেশিকোষের ভিতর গ্লুকোজের শোষণে সাহায্য করে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, প্রোটিন ও ফ্যাটের রূপান্তরে বাধা দেয়। দেখো ইনসুলিনের কাজই হচ্ছে রক্তবাহে গ্লুকোজের পরিমাণ কমানো, এইটাকে মাথায় রাখতে হবে। তাহলে গ্লুকোজের পরিমাণকে কমানো অর্থ হচ্ছে তাহলে শোষণে সাহায্য করবে, এটাও প্রোটিন ফ্যাটের রূপান্তরে বাধা দেবে, সে যাতে না আবার ফ্যাট রূপান্তরিত হয়ে প্রোটিন ফ্যাট রূপান্তরিত আবার না গ্লুকোজ তৈরি হয়ে সেটা বাধা দেবে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক নয়, ফ্যাট ও গ্লুকোজ রূপান্তরে সাহায্য করবে, সে কখনোই ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করবে না, এটাই হচ্ছে সঠিক নয়। এর পরের প্রশ্ন, কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ইতর পরাগযোগের বৈশিষ্ট্য, ইতর পরাগযোগ তোমরা জানো, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। তাহলে একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, বাহকের প্রয়োজন হয় না। ইতর পরাগযোগের বৈশিষ্ট্য, বাহকের প্রয়োজন হয় না, পরাগরেণু অপচয় বেশি হয়। দেখো বাহকের প্রয়োজন হয় কোথায়? স্বপরাগযোগে। একই গাছের একটি ফুলের মধ্যে ঘটায় স্বপরাগযোগে। নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকে না, মানে কম থাকে, সেটা হচ্ছে স্বপরাগযোগে। তাহলে সঠিক উত্তর কি? এখানে যে অপশান আছে চারটে তার থেকে সব সঠিক হবে ডি, অর্থাৎ ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। এর পরের প্রশ্ন, একটি ভৌত কার্সিনোজেন, তার উদাহরণ। কার্সিনোজেন অনেক রকম হয়, কেমিক্যাল কার্সিনোজেন হয়, তবে এখানে ভৌত কার্সিনোজেন। তাহলে অ্যাম্বেস্টস, নিকোটিন, ইউভি রে আর ক্রোমিয়াম। সঠিক উত্তর সি, ইউভি রে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। আগে আমরা জেনে নেব জীব বিবর্ধন জিনিসটা কি। না, অনেক রাসায়নিক পদার্থ আছে, বিষাক্ত রাসায়নিক পদার্থ, সেগুলো কি হচ্ছে না খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে এবং উত্তরোত্তর অর্থাৎ বিভিন্ন পুষ্টি স্তরে ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই উত্তরোত্তর জীবদেহে এই যে বৃদ্ধি পাচ্ছে, একেই বলা হচ্ছে জীব বিবর্ধন। কেন হচ্ছে না, তোমরা জানো যে বাস্তুতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে দূষক দুই রকম, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস। বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস অর্থাৎ জৈব ধ্বংসপ্রাপ্তিতে সক্ষম দূষক, তারা হচ্ছে কি না এই দূষকগুলো সহজেই পরিবেশের যে বিভিন্ন বিয়োজক রয়েছে, ডিকম্পোজার রয়েছে, তাদের দ্বারা এরা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং পরিবেশে মিশে যায়। এই জাতীয় দূষকগুলো ক্ষতিকারক নয়, যেমন আমাদের এখানে আছে খবরের কাগজ, জীবজন্তু মলমূত্র, পচা পাতা, এগুলো। কিন্তু যে দূষকগুলো কি পরিবেশের বিভিন্ন বিয়োজকদের দ্বারা আদৌ ধ্বংসপ্রাপ্ত হয় না, সেইগুলো হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল বা পলিউটেন্টস। তাহলে সেই নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস বা জৈব ধ্বংসপ্রাপ্তিতে অক্ষম দূষক, এইগুলো হচ্ছে কি তারাই এই জীব বিবর্ধন ঘটাতে সাহায্য করে, কারণ এরা নষ্টই হচ্ছে না, ক্রমান্বয়ে জীবদেহের মধ্যে সঞ্চিত হওয়ার ফলে পরের পর স্টেজ যেগুলো আছে অর্থাৎ পুষ্টিস্তর, সেই পুষ্টিস্তরে ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই ঘটনাটা হচ্ছে জীব বিবর্ধন। অর্থাৎ এখানে হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টসের উদাহরণ হচ্ছে কি না ক্লোরিনযুক্ত কীটনাশক, অর্থাৎ এইটি পরিবেশের। এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে, এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা জানো গ্রুপ বি থেকে
21টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এই প্রশ্নগুলি প্রায় 4 রকমের হয়। তো আমরা চলে আসি প্রথমে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্নে। তো বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। একটা কথা বলে নেই, যখন তোমরা শূন্যস্থানে শব্দগুলো লিখবে তখন শূন্যস্থানের যে উপযুক্ত শব্দটির উত্তর হচ্ছে সেই শূন্যস্থানে লেখার পর শব্দটি তার নিচে একটি লাইন টেনে দেবে, অর্থাৎ আন্ডারলাইন করে দেবে, তাহলে উত্তরটি বুঝতে আরও সুবিধা হবে। এরপরে চলে আসি প্রথম প্রশ্ন। হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোমশাখা ও উপক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে আছে, এখানে ড্যাশ হবে, ড্যাশের ক্ষরণ ঘটে। অর্থাৎ হাঁপানির সময় যখন শ্বাসনালীর ক্লোমশাখা উপক্লোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে কী ক্ষরিত হয়? না, ক্ষরিত হচ্ছে শ্লেষ্মা বা মিউকাস, এগুলো ক্ষরিত হয়। পরের প্রশ্ন, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো। অর্থাৎ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এরকম একটি প্রজাতির নাম, বহিরাগত প্রজাতির নাম হচ্ছে কি পার্থেনিয়াম বা কচুরিপানা, বা আরেকটা আছে পুটুস, যাকে তার সায়েন্টিফিক নাম হচ্ছে ল্যান্টানা কামারা। এর পরের প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কী বলে? এটা সে কী হবে? না, উপযোজন বা অ্যাকোমোডেশন। অর্থাৎ এই উপযোজন ক্ষমতা এমন একটি যে দূরের বা কাছের যে কোনো বস্তুকে দেখার জন্য চোখের একটা বিশাল মানিয়ে নেওয়ার একটা পাওয়ার, মানিয়ে নেওয়ার ক্ষমতা। এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সে কাছের এবং দূরের দুটোই দেখতে সাহায্য করছে। এর পরের প্রশ্ন, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। কুঞ্চিত আকার কি? না, একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর গোলাকার আকার হলে সেটা হচ্ছে কি গোল আকৃতির, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তোমরা জানো মেন্ডেল যে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখিয়েছেন, সেইগুলো তোমরা দেখে নেবে, প্রকট এবং প্রচ্ছন্নের একটা লিস্ট বানিয়ে নেবে, তাই বুঝতে পারবে যে কোন চরিত্রের সাপেক্ষে কোন জোড়া বৈশিষ্ট্যগুলি প্রকট এবং প্রচ্ছন্ন। এরপরের প্রশ্ন, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের কী দ্বারা? বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা। অর্থাৎ তীব্রতা কম বেশির উপর নির্ভর করে সে ন্যাস্টিক চলন দেখাবে। আর যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা হবে তখন তোমরা জানবে সেটা হচ্ছে কি ট্রপিক চলন। আর যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা এই দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হবে তখন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। বুঝতে পেরেছ? এতক্ষণ আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো করলাম। এরপরে আমরা চলে আসবো ঠিক এবং ভুল। তোমাকে একটা করে উত্তর দেওয়া আছে, বলা যায় সেটা ঠিক না ভুল সেটা বলতে হবে। প্রথমে বলা হয়েছে কি না, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মূলের বৃদ্ধি ঘটায়। তোমরা জানো অক্সিন হরমোন কি অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে কি না, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই জন্য বলা আছে অগ্রস্থ প্রকটতাতে সাহায্য করে অক্সিন হরমোন। আর কাক্ষিক মুকুলের বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কে? সাইটোকাইনিন। তাহলে এখানে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, কথাটি ভুল। এরপরের প্রশ্ন, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে। তোমরা অনেকবার জেনেছো যে হাইপোথ্যালামাস ভারসাম্য রক্ষা করে কে? ভারসাম্য রক্ষা করে কে? তোমরা জানো লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য এবং ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক। তাহলে এখানে বলছে ভারসাম্য রক্ষা করে, এই কথাটি তাহলে ভুল। তোমরা জানো হাইপোথ্যালামাসের অনেক কাজ, কি দেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা এগুলো কন্ট্রোল করে। আরেকটা কাজ হচ্ছে তাকে আমরা সবসময় জানি যে তাকে মাস্টার অব দ্য মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থির ক্ষরণকেও নিয়ন্ত্রণ করে। এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। এরপরের প্রশ্ন, রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। ক্যাপটিভ ব্রিডিং অর্থাৎ কথাটি ঠিক। ব্যাপারটা হচ্ছে কি না, সিকিম এবং পশ্চিমবঙ্গে একটি করে এরকম ক্যাপটিভ ব্রিডিং রয়েছে। তোমরা জানো দার্জিলিংয়ের পদ্মজা নাইডু যে হিমালয়ান জুলজিক্যাল পার্ক আছে সেইখানে এই ক্যাপটিভ ব্রিডিং করা হয়। এটি হচ্ছে একটি সংরক্ষণ কৌশল, কি না যে সমস্ত প্রাণীগুলো কি না বিপদগ্রস্ত, বিপন্ন হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে তারা পরিবেশ থেকে হারিয়ে যাবে, এই সমস্ত প্রাণীদেরকে কি করা হয়, একটা সুবিধামতো নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন ঘটিয়ে প্রজাতিদের সংরক্ষণ করা হয়। এইটি হচ্ছে ক্যাপটিভ ব্রিডিংয়ের মূল উদ্দেশ্য। এরপরের প্রশ্ন, ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত আছে। কথাটা কি না, ইকুয়াস মানে মডার্ন হর্স, যে হর্সগুলো আমরা দেখি চোখে এখন দেখতে পাই, সেই হর্সের কি 4টে আঙুল আছে?
3টে আঙুল আছে, পশ্চাৎপদে অগ্রপদে 4টে আঙুল আছে না, কখনো না, একটি মাত্র আছে, জানো তোমরা জানো যে সেটাই রূপান্তরিত খুরে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে কি, তাহলে কথাটি ভুল। এরপরের প্রশ্ন, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। ভঙ্গুর যদি হয়ে যায় সেই দূষক তো আর পরিবেশে বিভিন্ন খাদ্য স্তরে অর্থাৎ পুষ্টি স্তরে যে খাদ্য শৃঙ্খলে পরপর পুষ্টি স্তরে যেতে পারবে না, সে তো নষ্ট হয়ে যাচ্ছে আগেই। তাহলে কথাটা কি ভুল। তাহলে সঠিক কি হবে না, অভঙ্গুর যদি বলতো তখন হবে যে জীব বিবর্ধনের জন্য দায়ী। এরপরের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। কথাটি ঠিক। কথাটি ঠিক, কারণ না, স্ত্রী এক প্রকার ডিম্বাণু উৎপাদন করে। যেমন ধরো একটি ডিম্বাণু 22A অর্থাৎ 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম। তাহলে এইটি থাকবে, যত ডিম্বাণু তৈরি করুক না কেন তার একটি প্রকৃতিরই হবে, একই ধরনের হবে। সেই জন্য মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। কথাটি ঠিক। এতক্ষণ তোমরা ঠিক ভুল প্রশ্নের উত্তর জানলে। এরপর চলে আসি আমরা ম্যাচিংয়ে। ম্যাচিংয়ে কী আছে না, ম্যাচিংয়ে আছে মায়োপিয়া। প্রথমে আছে মায়োপিয়া। মায়োপিয়ার কী আছে, মায়োপিয়া, তারপর আছে ভ্রূণের খাদ্য, ক্রিস ক্রস উত্তরাধিকার, বায়োজেনেটিক সূত্র, রেড পান্ডা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। এর সাপেক্ষে ডান দিকে তোমার উত্তর দেওয়া আছে, শুধু কার সঙ্গে কার ম্যাচিং হবে সেটি তোমাদের বলতে হবে। মায়োপিয়া চোখের রোগ, অর্থাৎ কি না, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। তাহলে কি মায়োপিয়া হচ্ছে কি, দূরদৃষ্টি ব্যাহত হয়, এটি সঠিক ম্যাচিং। এরপর আসছে ভ্রূণের খাদ্য। ভ্রূণ যে আছে তার খাদ্য কি, এখানে কি আছে না, উত্তর হবে শস্য। যে বীজের যে শস্য আছে সেই বীজের ভ্রূণের যে খাদ্য হিসাবে ব্যবহার করবে, ভ্রূণ খাদ্য হিসাবে ব্যবহার করবে কাকে, শস্যকে। তাহলে এটি হচ্ছে সঠিক ম্যাচিং। ক্রিস ক্রস উত্তরাধিকার, এইটা হচ্ছে কি এক্স ক্রোমোজোম বাহিত, অর্থাৎ এক্স ক্রোমোজোমের দ্বারাই এই ক্রিস ক্রস উত্তরাধিকার বৈশিষ্ট্যটি এক জেনারেশন থেকে অপর জেনারেশনে যাবে, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এরপরের প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র। বায়োজেনেটিক সূত্র কী আছে, বায়োজেনেটিক সূত্র বলেছেন হেকেল, বিজ্ঞানী হেকেল। এরপর রেড পান্ডা। রেড পান্ডা কী আছে না, সিকিম। সিকিমে জাতীয় পশু এবং সিকিমের সঙ্গে যুক্ত রেড পান্ডা আছে, তুমি জানো। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, অর্থাৎ বিভেদ করবে কোষ বিভাজনের পর। তোমরা জানো যে বৃদ্ধির 3টে দশা আছে, এটা কোষ বিভাজন, কোষ বৃদ্ধি আর কোষ বিভেদন। কোষ বিভেদন অর্থাৎ যে সেই কোষটা কী ধরনের অঙ্গ তৈরি করবে সেইটির ডিফারেন্সিয়েশান হয়, বিভেদন হয়, সেটি হচ্ছে কি কলা অঙ্গতন্ত্র গঠন। তাহলে এতক্ষণ তোমরা ম্যাচিংগুলো জানলে। ম্যাচিংয়ের উত্তরের পর আমরা চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথমেই বলা হয়েছে কি না, সুস্থ মানুষের দেহে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। সুস্থ মানুষ, তার রোগ হয়নি আর কি, এরকম প্রকরণ সঞ্চারিত। তাহলে কি আমরা দুটো জানি, মুক্ত ও সংযুক্ত কানের লতি আর রোলার ও স্বাভাবিক জীব, এইগুলো হচ্ছে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়। এরপরে আছে মানুষের সেরেবেলামের দুটি গোলার্ধ কোন অংশের মাধ্যমে যুক্ত। দুটি গোলার্ধ যদি এরকম ভাবি, তাহলে এই দুটো গোলার্ধকে কানেকশান করেছে মস্তিষ্কের সেরেবেলামের মধ্যে, সেটা কে, সেই কানেক্টিং যে আছে সে হচ্ছে ভার্মিস। তাহলে সেটি হচ্ছে কি ভার্মিস। আর যদি বলতো গুরু মস্তিষ্কের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটি, তারা যুক্ত রয়েছে কর্পাস ক্যালোসাম দ্বারা, এটা মনে রাখবে। এরপরের কোশ্চেন, সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকাটা কী। তোমরা জানো সুন্দরী গাছ কোথায় জন্মায়, সমুদ্র উপকূলে, অর্থাৎ সেখানে লবণের পরিমাণ বেশি। তাই সুন্দরী লবণাম্ব উদ্ভিদ, তাই যখন ও জল শোষণ করে তখন জল শোষণের সময় জলের সঙ্গে কিছু লবণও সংগ্রহ করে, অর্থাৎ লবণও শোষণ হয়ে যায়। তাই সুন্দরী গাছ পাতায় অবস্থিত একটা যে লবণ গ্রন্থি রয়েছে তার মাধ্যমে এই জলের মধ্য দিয়ে যে আসা অতিরিক্ত লবণ সেটা ত্যাগ করে, অর্থাৎ অতিরিক্ত লবণ দেহ থেকে ত্যাগ করতে পাতায় আছে যে লবণ গ্রন্থি সেটা সে কাজ করে। এটি হচ্ছে লবণ গ্রন্থির মেন কাজ। এর পরের প্রশ্ন, রেড পান্ডা ও ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম। রেড পান্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি অ্যালিউরাস ফালজেন্স, আর ভারতীয় গন্ডার যেটার নাম হচ্ছে সায়েন্টিফিক নেম রাইনোসেরাস ইউনিকর্নিস। তোমরা সায়েন্টিফিক নেম লেখার পর
অবশ্যই আন্ডারলাইন করবে। এবং পিসিসের আন্ডারলাইন আলাদা, জেনাসের আন্ডারলাইন আলাদা, অর্থাৎ জেনাস এবং পিসিস এই দুটো আন্ডারলাইন আলাদা আলাদা হবে। এটা হচ্ছে হটস্পটের ধারণাটা কে প্রথম প্রবর্তন করেন? হটস্পটের প্রথম ধারণা প্রবর্তন করেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স। 1988 খ্রিস্টাব্দে প্রথম তিনি হটস্পট একটা ধারণা দেন। এরপরের প্রশ্ন, সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ, সোয়ান কোষ এক ধরনের নিউরোগ্লিয়াল কোষ, এটা মাথায় রাখবে। আর এটি হচ্ছে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যে অ্যাকশনের বাইরের আবরণ গঠন, সেটা হচ্ছে এই মায়োলিন আবরণী। আর নিউরনকে ধারণ করতে সাহায্য করে। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত হলো এন্ডেমিজম, অর্থাৎ যে অঞ্চলটির কথা আমরা বলবো সেখানকার সব প্রজাতি কী হবে? প্রাথমিকভাবে স্থানীয় প্রজাতি হতে হবে, অর্থাৎ সেখান থেকে উদ্ভূত প্রজাতি হতে হবে। অন্য কোনো জায়গা থেকে প্রজাতি এসে এখানে আছে সেটা নয়, অর্থাৎ সেখানকার আদি প্রজাতি যাকে বলে, অর্থাৎ আদি প্রজাতি হতে হবে। এটি হচ্ছে হটস্পটের একটি বৈশিষ্ট্য। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। যদি তোমাদের এই উত্তর থেকে বা এই প্রশ্নগুলি থেকে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, আর বন্ধুদের জন্য শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, টেক কেয়ার।